হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে খোঁজ দেব কলকাতা শহর থেকে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা দূরত্বে এমন একটা টুরিস্ট স্পট সম্বন্ধে যেখানে সারাদিন ঘুরে বিকেলের মধ্যে আবার আপনি বাড়িতে ফিরে আসতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। জয়দীপা ট্রাভেল নিয়ে যাচ্ছে আজ এক নতুনের সন্ধানে। শিয়ালদা স্টেশন থেকে সকাল 8:06 কাটোয়া লোকালে আপনি যদি উঠে পড়েন তাহলে মোটামুটি সকাল 10:30টার মধ্যে আপনি পৌঁছে যাবেন সেখানে। তো বন্ধুরা, আমরা এসে উপস্থিত হয়েছি এখন অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আমার বাড়ি যেহেতু বেলঘড়িয়ায় তাই আমি শিয়ালদা লাইনের ট্রেনের কথা বললাম। হাওড়া লাইন দিয়ে আরও অনেক বেশি সংখ্যক ট্রেন আপনি পেয়ে যাবেন। এই স্টেশনের বাইরে প্রচুর টোটো আছে, আপনি রিজার্ভ করতে পারেন। যদিও আমি রিজার্ভ করিনি, 10 টাকা খরচ করে আমি প্রথম চলে এলাম 108 শিব মন্দিরে। এত অপূর্ব কারুকার্য সত্যি বলার বাইরে। আর 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই মন্দির রাজি। এখানে একটা কমপ্লেক্সের মধ্যে প্রচুর মন্দির রয়েছে যেগুলো অসাধারণ সুন্দর শিল্পকর্মে ভরপুর। আসুন দেখে নিই আমরা। প্রতিটি মন্দিরের গায়ের এই কারুকার্য মোহিত হয়ে আমি দেখছিলাম। যদিও বহু জায়গায় কিছু ক্ষয়ে গেছে, সংরক্ষণ আরও বেশিভাবে করা জরুরি, তবে যেটুকু আছে তাও অসাধারণ। বলাই বাহুল্য, এই মন্দির কমপ্লেক্স হোক বা 108 শিব মন্দির, সবগুলোই কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। তবে হ্যাঁ, একদম মূল মন্দিরের যে গর্ভগৃহ সেখানে কিন্তু মোবাইল বা কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়। এখন এসে পৌঁছলাম রত্নেশ্বর মন্দিরে। এটি ওই মন্দির কমপ্লেক্সের থেকে বাইরে এক জায়গায় রয়েছে। কালনায় আসার পর মনে হচ্ছে যেন সেই পুরনো যুগেই আমরা হারিয়ে গেছি। এত কিছু প্রত্নতাত্ত্বিক এখানে বিষয়বস্তু রয়েছে এবং আমাদের পুরাতত্ত্ব বিভাগ যথেষ্ট চেষ্টা করছে সেগুলো সংরক্ষণ করার। এবং আমি বলবো আপনাদের কাছে, একই জায়গার মধ্যে একই কমপ্লেক্সের মধ্যে অনেক কিছু দ্রষ্টব্য। অবশ্যই আপনারা এলে আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনি কালনা শহর ঘুরতে এসেছেন, কিন্তু যেই মহামানবের কথা না বললেই নয়, যার কথা না বললে হয়তো এই শহরের ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়, এখন আমি রয়েছি সেই মানুষটার বাড়ির সামনে। আসুন একবার জেনে নিই সেই মানুষটার সম্পর্কে। ডক্টর গৌরাঙ্গ গোস্বামী। কালনা শহরে যারা বসবাস করেন তারা সবাই জানেন গরিব মানুষের কাছে যিনি ছিলেন ভগবান তুল্য। এত মানুষকে তিনি চিকিৎসা পরিষেবা দিয়েছেন তা ধারণার বাইরে। কিন্তু দুঃখের বিষয়, বিগত করোনা মহামারীর সময় ওনাকে আমরা হারিয়েছি। ওনার নামে একটি স্মৃতিফলক তৈরি হয়েছে এবং কালনার প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে ওনাকে আজও স্মরণ করেন। এবং আমার নিজেরও ওনার বাসগৃহের সামনে গিয়ে সত্যি খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল হ্যাঁ, এবার ভ্রমণটা সম্পূর্ণ হলো। গুগল ম্যাপের সহযোগিতায় শেষ পর্যন্ত এসে উপস্থিত হলাম হুগলি নদীর পাড়ে। এখানে খুব সুন্দর এই লেখনী দেখে আমরা এবার চলে যাব নদীর ধারে। হুগলিঘাট দর্শন করার পর আমি তো পায়ে হেঁটেই চলে এসেছি ভবা পাগলার আশ্রমে। আপনারা যারা যারা হাঁটতে অসুবিধা হতে পারে তারা টোটো নিয়ে নিতে পারেন। ওখানে টোটো পাওয়া যায় 10 টাকা থেকে 15 টাকার মধ্যে ভাড়া, যা আমি আন্দাজ করলাম। এখন আমি ভবা পাগলার আশ্রমে যাচ্ছি। এখানে মা কালীর মন্দির রয়েছে, কিন্তু ভেতরে যেহেতু ছবি বা ভিডিও করা বারণ তাই আমি করছি না। খুব সুন্দর দেবী মূর্তি প্রদর্শিত হয়েছে। এখানে রয়েছে ওনার সমাধি মন্দির। এখানে ভোগ দেওয়ারও সুবন্দোবস্ত রয়েছে এবং সেটা দুপুর 1টা থেকে শুরু হয়।
এখন 1:45 বাজে, আর আমার ট্রেন যেহেতু 2টোর সময়, আমি তাই আর ভোগ গ্রহণ করতে পারলাম না। তবে আপনারা কুপন কেটে অবশ্যই ভোগ গ্রহণ করতে পারেন। সর্বশেষ আমরা এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুর মন্দিরে। এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুর বিশ্রামস্থল বলে এক জায়গায় নামাঙ্কিত, সেখানে একজন জেঠু রয়েছেন, উনি এখন আপনাদের সামনে পুরো তথ্য বলবেন। এখানে মহাপ্রভু এসে বিশ্রাম নিয়েছে, গঙ্গা পার হয়েছে, এখানে বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম নিয়ে তার পাদুকা চরণটাও আছে, এবং তারপর তার মন্দির সামনে এই মিনিট 2 রাস্তায় যাওয়ার পরে তার মন্দির আছে। সেই মন্দিরটা আপনার ঝলক দর্শন বলে পরিচিত। আচ্ছা, এখানে তাহলে মহাপ্রভুর পাদুকা আমরা দর্শন করতে পারবো। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দর্শন করলাম এই স্থানে এসে। সত্যি মনটা যেন আনন্দে ভরে গেল। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, জনশ্রুতি এই গাছ অন্ততপক্ষে 600 থেকে 700 বছরেরও নাকি পুরনো। এখানেই কিন্তু চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। মহাপ্রভুর স্মৃতি বিজড়িত বহু নিদর্শন রয়েছে কালনা শহরে। এত সুন্দর এই স্থান, আমার মনে হয় আরও বেশি এখানে প্রচার হওয়া দরকার। তো যাই হোক, আমি এখন মন্দিরটার দিকে যাচ্ছি, মহাপ্রভুর যে মন্দির, এটাই আজকের আমাদের সর্বশেষ দর্শনীয় স্থান। মন্দিরটির নাম শ্রী শ্রী মহাপ্রভু মন্দির ঝলক দর্শন। কারণ হলো নির্দিষ্ট সময় অন্তর দরজা খুলে রাখা হয়, সেখানে নিতাই গৌরের মূর্তি দর্শন করার পরে আবার দরজা বন্ধ করে দেওয়া হয়। যেহেতু এখানে ছবি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়, তাই আমরা আপনাদের ভিতরে দেখাতে পারলাম না। তবে সত্যি দর্শন করে মনটা ভরে গেল। মহাপ্রভুর মন্দির দেখে একটা টোটো নিয়ে 10 টাকা নিল, আমি স্টেশনে চলে এলাম। স্টেশনের সামনে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে, সেটা আপনাদের একটু বলবো। প্রথমত, এখানে কিন্তু থাকার হোটেল নেই, আপনাকে একদিনে এসেই ঘুরে যেতে হবে, এবং খাবার হোটেলের সমস্যাটা আপনাদের একটু বলে দিচ্ছি। এই যে ধরুন টোটোগুলো দাঁড়িয়ে আছে, ওখানটাতে ডান দিকে গেলে স্টেশন, পাশে শুধুমাত্র বড় হোটেল বলতে এই দুটোই খাবার হোটেল আমি দেখছি। আর এছাড়া ছোটোখাটো হোটেল রয়েছে, তবে খাবার হোটেল কিন্তু মাত্র এই দুটোই। অম্বিকা কালনা থেকে শিয়ালদায় ফেরার যে ট্রেন, সেটা বিকেল 4:30-এর পর, কিন্তু তখন দুপুর 2টো বাজে। তাই আমি আর সময় নষ্ট না করে হাওড়াগামী ট্রেনে চলে এলাম ব্যান্ডেল, সেখান থেকে নৈহাটি হয়ে চলে এলাম বেলঘরিয়া। আর জানেন এই সম্পূর্ণ ট্যুরটায় আমার কত খরচ হয়েছিল? যাওয়া আসা এবং ভেতরে টোটো যাত্রা সব কিছু মিলিয়ে মাত্র 90 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমি একাই এত কম খরচে সারাদিনের এই ট্যুরটা করে এলাম। ঠিক সকাল 8:20-তে আমি ট্রেন ধরেছিলাম বেলঘরিয়া থেকে, আর বেলঘরিয়ায় নামলাম 4:50-এ। সফর শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।